আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি জিম রনের লেখা 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। বইটি বাংলায় অনুবাদ করছেন ফজলুর রাব্বি। আজ অধ্যায় 1, 5টি মূলমন্ত্র। এই বইয়ের যত বুদ্ধি, কৌশল বা উদাহরণ আছে তার মেরুদণ্ড হচ্ছে কিছু মূলমন্ত্র। এই বইটিকে বুঝতে হলে, এখান থেকে সর্বোচ্চ সুবিধা নিতে হলে একজনকে অবশ্যই এই মূলভিত্তি সম্পর্কে বুঝতে হবে। প্রতিটি ব্যাপারে পরিষ্কার হন এবং নিজের জীবনকে সফলতার দিকে নেতৃত্ব দিন। মূলনীতি। প্রথমে মূলনীতি শব্দটি ভালো করে লক্ষ্য করুন। আমি মূলনীতি বলতে এমন কিছু নীতি বা মৌলিক সূত্র সম্পর্কে বলতে চাচ্ছি যা আপনার ভবিষ্যৎ জীবনের সকল কর্মকাণ্ডের, সকল অর্জনের মূলবিন্দু হিসেবে কাজ করবে। অনেকটা বহুতল ভবনের ভিত্তিভূমির মতো। যত বড় ভবন হবে তার মূলভিত্তি তত মজবুত হতে হবে। যে কোনো কিছুর মূলভিত্তি তৈরি করে মূলনীতি। সবকিছুর আরম্ভের জায়গা হচ্ছে মূলনীতি। এই মূলনীতির উপরেই বাকি সবকিছু নির্মাণ হয়। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আমি এবার নতুন করে কোনো মূলনীতি আবিষ্কার করলাম। আসলে তা নয়। আমি কেবল বলতে চাচ্ছি, আমি আপনাকে এই বইয়ের মাধ্যমে কিছু নতুন কৌশল দেখাবো যাতে করে এগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগিয়ে সফল হতে পারেন। চলুন আমরা এবার মূলনীতি শব্দটির আমাদের বাস্তব জীবনে সাফল্য অর্জনে প্রয়োগ করে দেখি। আপনি যদি সাফল্য অর্জনের জন্য মূলনীতি খুঁজে থাকেন, যে ধরনের সাফল্য দীর্ঘকাল স্থায়ী হয় তা খুঁজে থাকেন, তবে তাকে অবশ্যই একটি মজবুত মূলনীতির উপর প্রতিষ্ঠিত হতে হবে। এটাই সত্য। আর সব ভুয়া উত্তর বাদ দিন। আর বিশ্বাস করুন, আজকাল সবাই যেরকম চটকদার নতুন নতুন সাফল্যের সূত্র নিয়ে বাজারে নেমেছে তা এড়িয়ে চলাই ভালো। কারণ সাফল্য আসলে সহজ একটি পথ। এটি আকাশ থেকেও পড়ে না, পাতাল থেকেও উদয় হয় না। এটি জাদুকারী বা রহস্যময় কিছু নয়। সাফল্য হচ্ছে সাফল্যের মূলনীতিগুলো নিজের জীবনে নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে প্রয়োগ করে যাওয়া। ঠিক একই সূত্র সুখ ও সমৃদ্ধির জন্য সত্য। আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে প্রতিনিয়ত চেষ্টা করার মাধ্যমে। একজনকে অবশ্যই তার বাস্তব জীবনে সুখ ও সমৃদ্ধির মূলনীতিগুলো নিয়মিতভাবে এবং ধারাবাহিক প্রয়োগ করে যেতে হবে, তবে সে জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জন করবে। মূল চাবিকাঠি হচ্ছে মূলনীতিগুলো, সাথে নিজেকে আঠার মতো আটকে রাখা 6টি জিনিস। আমার গুরু জনাব শোভ একদিন আমাকে বললেন, জানো জিম, একজনের সফলতার পেছনে 10টা না 20টা না, মাত্র 6টা জিনিস সবচেয়ে বেশি ভূমিকা রাখে। মাত্র 6টা জিনিস? আমি একটু অবাক হলাম। তাই আবারও জানার জন্য ওদের অপেক্ষা করলাম। আমরা যদি কোনো কিছুর উন্নতি চাই, সেটা হতে পারে স্বাস্থ্য, সম্পদ, ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা বা পেশাগত কোনো উন্নতি, যাই হোক না কেন, সফলতা ও ব্যর্থতার মধ্যে এই 6টি জিনিস চিন্তা করা, অধ্যয়ন করা এবং প্রয়োগ করাই সব কিছু বদলে দেয়। ধরো একজন কৃষক যে তার ক্ষেত থেকে প্রচুর ধান উৎপাদন করতে চায়, তাকেও কিন্তু এই 6টি জিনিস মাথায় রাখতে হবে। তাকে অবশ্যই এই 6টি জিনিসের দিকে মনোযোগ দিতে হবে। মাটি, বীজ, পানি, আলো, পুষ্টি এবং যত্ন। প্রত্যেকটি উৎপাদনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলো মিশ্রণে, কেবল সবগুলো উপাদানের মিশ্রণের ফলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত সাফল্য বা কৃষকের ভাষায় গোলা ভরা ধান। এখন আমরা সামনে যাওয়ার আগে বা নতুন কোনো উদ্দেশ্য বা প্রকল্প হাতে নেওয়ার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই। এমন কোন 6টি জিনিস আছে যা দারুণ ফলাফল অর্জনের জন্য দরকার? ফলাফল তো সব কাজেই আসে, কিন্তু দারুণ ফলাফল সেটাই যার জন্য আপনি চেষ্টা করেন, যা আপনার আকাঙ্ক্ষিত। প্রশ্ন নিয়ে একটু চিন্তা করুন। এটা যে কোনো ধরনের কোম্পানির জন্য সত্য। হতে পারে কোম্পানিটি গানের কোম্পানি বা গণিত, পদার্থ, খেলাধুলা বা অন্য কোনো ব্যবসা। কিন্তু সব কিছুর মধ্যে এই 6টি জিনিস বিদ্যমান। এই সহজ সূত্রটি বুঝতে পারা এবং অনুধাবন করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার মধ্যেই আপনার স্বপ্ন, উদ্দেশ্য পূরণের ইঙ্গিত লুকিয়ে আছে। এই অনুধাবনই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সম্পদ। দ্বিতীয় সূত্রটি হচ্ছে সম্পদ। যদিও সম্পদ একটি বিতর্কিত শব্দ, সম্পদের কথা শুনলে মাথার মধ্যে বিচিত্র সব ছবি ভেসে ওঠে। মাঝে মাঝে এগুলো না পাওয়ার বেদনাও ফুটে ওঠে। তবে সত্যি বলতে আমরা প্রত্যেকেই কিন্তু সম্পদকে ভিন্ন ভিন্ন দিক থেকে দেখি। একজন কাছে সম্পদ মানে হয়তো সে যা ইচ্ছে করে তা করতে পারার মতো টাকা পয়সা, আবার অন্যজনের কাছে এটার মানে ঋণ থেকে মুক্তি, আবার আরেকজনের কাছে হয়তো এটার মানে সামনে এগিয়ে যাওয়ার উপায় বা অন্য কোনো কিছু অর্জন করার একটি মাধ্যম। কিছু মজার বিষয় হচ্ছে
এই যে ভিন্ন ভিন্ন চিত্র ফুটে ওঠে, এটা থেকে কিছু সৃজনশীলতা সৃষ্টি হয়। আর সৃজনশীলতার আমাদেরকে এমন একটি পথ দেখায় যা আমরা পূর্বে দেখিনি, এবং সেই পথে চলে আমরা আমাদের জীবনে অনেক সম্পদ অর্জন করতে পারি। অবশ্য বেশিরভাগ লোকের কাছে যারা এই শব্দটি নিয়ে বেশি চিন্তা করে না, তাদের কাছে সম্পদ মানে এক কথায় কোটিপতি হওয়া। বাহ, শুনলে কেমন যেন মনের মধ্যে কিছু একটা নেচে ওঠে। মনে হয় শব্দটা যেন সুখ, সাফল্য, স্বাধীনতা, সম্ভাবনা, ক্ষমতা, প্রভাব ও লোকজনের জন্য ভালো কিছু করার সামর্থ্যের কথা কানে ভেসে ওঠে। আসলে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা তো কোনো মন্দ জিনিস নয়, তবে আপনাকে বুঝতে হবে যে সম্পদ মানে কেবল অর্থনৈতিক ধারণাকেই বোঝায় না, এটা আরও বৃহৎ মানে রয়েছে। অভিজ্ঞতাও এক ধরনের সম্পদ, বন্ধুত্ব আরেক ধরনের সম্পদ, প্রিয়জনকে ভালোবাসা, পরিবারের প্রতি যে ভালোবাসার টান তাও এক ধরনের সম্পদ, আবার সংস্কৃতিও এক ধরনের সম্পদ। যাই হোক, এই কারণে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কেবল অর্থনৈতিক সম্পদের উপর গুরুত্ব আরোপ করা। এখানে আমাদের মনোযোগ থাকবে কেবল অর্থনৈতিক সম্পদ অর্জনের প্রতি, একজনের আর্থিকভাবে মুক্ত করার প্রতি। এই দিক থেকে সম্পদের একটি সংজ্ঞা দিচ্ছি। সম্পদ মানে হচ্ছে উদ্যোগ এবং প্রচেষ্টার ফল, যা নিরপেক্ষভাবে কাগজের নোটে পরিণত হয়। এমনকি একজনের কাছে এক এক রকম সম্পদ হলে সে নিজেকে সম্পদশালী মনে করে। তবে আমার মনে হয় আমাদের সকলের স্বপ্নের মৌলিক কিছু জিনিস একই ধরনের, যেমন আর্থিক চাপ থেকে মুক্তি, যে কোনো কিছু নির্বাচন করার স্বাধীনতা এবং সুযোগ সৃষ্টি করা ও বিনিময় করার আনন্দ। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কাছে সম্পদের মানে কি? কত টাকা হলে আপনি নিজেকে আর্থিকভাবে মুক্ত মনে করবেন? এটা কিন্তু কোনো জাতা প্রশ্ন নয়। শীঘ্রই আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার বৈশ্বিক সম্পদ সম্পর্কে যতটা পরিষ্কার হবেন, এই বইয়ের সূত্রাবলী এবং কৌশলগুলো আপনি ততটাই সহজভাবে কাজে লাগাতে পারবেন। সুখ যেন আকাশের তারা। সবাই সুখ খুঁজে বেড়ায়, কেউ পায় কেউ পায় না। তবে যারা পায় তারা এর সন্ধান পায়, কারণ এটা অন্য কোথাও নয়, আমাদের মধ্যেই বাস করে। সুখ আছে মূলত ইতিবাচক কাজকর্মের ফলাফল। সম্পদের মতো এটারও বিভিন্ন মানে রয়েছে, একজনের কাছে এটার মানে এক এক। তবে সুখ মানে আনন্দের আবিষ্কার, এবং আনন্দ কি তা জানা। এটার অধিকারী তারাই হয় যারা জীবনের মানে জানে, তাদের নিজ জীবনকে একটি সংগতিপূর্ণ ব্যবস্থায় পরিচালিত করে, জীবনের রং রূপকে আলিঙ্গন করে নেয়। আর সুখ এমন এক আনন্দ যা তাদের কাছে আসে যারা যত্ন সহকারে তাদের জীবন ও কর্মকে পরিকল্পনা করে এবং সুদক্ষ কারিগরের মতো জীবনকে গড়ে তোলে। কাউকে কোনো কিছু দিলে বা কারো কাছ থেকে কিছু পেলে সুখ পাওয়া যায় না। কেবল ভোগেই নয়, ত্যাগেও সুখ আছে। কেবল গ্রহণে নয়, দানেও সুখ আছে। এটা আসলে সংগতিপূর্ণ জীবনযাপনের সবচেয়ে বেশি অনুভূত হয়। যেমন ভালো খাবার খাওয়ার মতে সুখ আছে, আবার ভালো কোনো ধারণা বা বুদ্ধিমত্তা আসলেও আনন্দের স্রোত বয়ে যায়। মোট কথা, সুখ তাদের কাছেই আসে যারা ইচ্ছাকৃত নিজের ক্ষেত্রকে বৃদ্ধি করে, নানান জায়গায় যায়, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা নেয়। এটা তাদের ঘরে বাস করে যারা হতাশাকে আয়ত্ত করতে পারে, যাতে জীবন দুঃখ দুর্দশা ঘটলেও তারা তাদের নিজ সত্তাকে ভুলে যায় না। তারা তাদের পরিষ্কার জীবন ছেড়ে কাদাময় পানিতে ঝাঁপিয়ে পড়ে না। এটা তাদের কাছে ধরা দেয় যারা তাদের আবেগ ও তাদের পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। নেতিবাচক আবেগসমূহ যেমন দুশ্চিন্তা, আত্মবিশ্বাসের অভাব, হিংসা, লোভ, বিদ্বেষ, অহংকার এবং ঘৃণা থেকে মুক্তির নাম সুখ। যারা সুখ অনুভব করে তারা তাদের জীবনকে শক্ত মুঠিতে ধরে রাখে। তারা তাদের জীবনকে ভালোবাসা ও ইতিবাচক শক্তির প্রবল প্রচণ্ড বল দিয়ে বেঁধে রাখে। এটা তো স্বাভাবিক। আপনি যখন আপনার আশেপাশে একটি ইতিবাচক বলয় দিয়ে নিজেকে ঘিরে রাখবেন, তখন কোনো নেতিবাচক শক্তি আপনার মানসিক অবস্থানকে বদলাতে পারবে না। কিন্তু সুখ মানে যে সাধারণ কিছু অনুভূতি তাই নয়, এর আরও উচ্চতরের মানে রয়েছে। সুখ মানে এমন এক পদ্ধতির চিন্তা করা যা নির্দিষ্ট কিছু অনুভূতি, কর্মকাণ্ড এবং জীবনমান সৃষ্টি করে বা সেই পথ দেখায়। এ কথায় বলতে গেলে এটা এমন ধরনের দৃষ্টিভঙ্গি যা বিশ্ব ও বিশ্বের ঘটনাকে একভাবে ব্যাখ্যা করে। সুখ মানে নীতি, নৈতিকতায় ভারসাম্য। এটার মানে প্রতিদিনকার কাজকর্মের সন্তুষ্টি। যদিও আমরা কেউই সমস্যা থেকে মুক্ত নই, কিন্তু এই সমস্যা যদি না থাকতো তবে আমরা সমস্যার সমাধান করার আনন্দ
কোথা থেকে পেতাম। সুখ মানে একটি সুষম জীবনযাপন করা এবং লোকজনের ভালোবাসায় পূর্ণ একটি জীবন অতিবাহিত করা, অনেক বেশি অভিজ্ঞতা ও স্মৃতি নিয়ে এগিয়ে যাওয়া, এমন অভিজ্ঞতা ও স্মৃতি নিয়ে যার অর্থ দিয়ে কেনা যায় না। তবে আপনি এই অভিজ্ঞতা ও স্মৃতি অর্জন করতে যে অর্থ বিনিয়োগ করছেন তাতে আপনি সন্তুষ্ট। সুখ আছে উদ্দেশ্য নিয়ে কাজ করা, অনুশীলনে ভালোবাসা, যে কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলো করা এবং রহস্যময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। তারপরেও আমাদের মধ্যকার অনেকের মনে করে যে সুখ আসলে অতীতে বাস করে অথবা ভবিষ্যতের কোনো একটি জায়গায় পৌঁছতে পারলে সুখ আসবে। অনেকেই বলে আমি খুশি হব যদি আমি খুব অল্প লোকই এটা অনুভব করে যে সুখ আসলে আজকের মধ্যে, এই মুহূর্তের মধ্যে এখন আমরা যেই সময় অতিবাহিত করছি তার মধ্যেই সুখ নিহিত। আর এটাও সত্য যে অন্য সব ভালো জিনিসের মতো সুখও আরেকটা চলনাময়। কিন্তু আমরা প্রিয় বন্ধু, আমি আপনার কাছে ওয়াদা করতে বলতে পারি যে চলনাময় হলেও ধরা যায় না এমন নয়। আপনি সুখকে ধরতে পারবেন, বুঝতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে একজন লোক এই সুখ পাখিকে পিঞ্জরে বন্দী করবে। সুখের সাথে সম্পর্কিত এমন একটি ধারণা আছে যা অনুধাবন করতে পারলে এবং আপনার বাস্তব জীবনে যদি তা প্রয়োগ করেন তবে আপনি সুখ পাখিকে নিজের বশে আনতে পারবেন। আর তা হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা আপনি একটি রোমান্সের কর অভিযানে বের হয়েছেন, তা হচ্ছে সুখ ও সমৃদ্ধি অর্জনের অভিযাত্রা। এই সফরে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আছে শৃঙ্খলা। অবশ্য প্রায় দেখা যায় যখন লোকজনের এই সূত্রের ব্যাপারে বলা হয় তখন তারা এটা এড়িয়ে যেতে চায়। যখনই আমরা শৃঙ্খলার কথা বলি তখনই মানুষের মাথায় এমন একটি চিত্র ভেসে ওঠে যেন শৃঙ্খলা মানে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার কঠোর আদেশে বা করা একজন শিক্ষকের বেতের আঘাত। তারপরেও আমি আপনাকে একটি কথা নিশ্চিত করতে চাই, যদি আপনি আপনার স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে চান তবে শৃঙ্খলাই হচ্ছে সবচেয়ে সুবিধাজনক চাবিকাঠি। আপনার কি বিশ্বাস হয় না? তাহলে আমার মনে হয় আমাদের উচিত শৃঙ্খলা মানে ঠিক কী জিনিস তা একটু সময় নিয়ে ভালো করে বোঝা দরকার। কারণ আমরা যখন ভালো করে বুঝবো, অনুধাবন করব, তখনই আমরা তা কাজে লাগাতে উদ্বুদ্ধ হব। শৃঙ্খলা হচ্ছে কোনো কিছু চিন্তা করা এবং তা অর্জন করার মধ্যবর্তী সেতু। এটা এমন এক আঠা যা লক্ষ্য অর্জনে অনুপ্রেরণাকে সেটে দেয়, এমন এক জাদুঘরী জিনিস যা আর্থিক প্রয়োজনীয়তাকে একটি সৃজনশীল অনুপ্রেরণামূলক কাজের শিল্পে পরিণত করে। এই যেমন আপনি আপনার জন্য একটি বই অনুবাদ করছি, এটা আমার আর্থিক প্রয়োজনীয়তাকে পূরণ করছে, কিন্তু আমি যেহেতু প্রতিদিন লিখি, অন্যান্য বই পাঠ করি, নিজেকে আরও উন্নত করার চেষ্টা করি এবং তা যখন শৃঙ্খলার সাথে করে যাই তখন আমার এই কাজ একটি সৃজনশীল অনুপ্রেরণামূলক কাজে পরিণত হয়। কাজটি একটি শিল্পে পরিণত হয় এবং আমাকে সুখ ও সন্তুষ্টি দেয়। শৃঙ্খলা তাদের কাছেই আসে যারা এটা অনুভব করে যে একটি ঘুড়িকে যদি আকাশের অনেক উঁচুতে উঠতে হয় তবে এটাকে অবশ্যই বাতাসের বিপক্ষে লড়াই করে উঁচুতে উঠতে হবে। একজনের অবশ্যই এটা বুঝতে হবে যে যত ধরনের ভালো জিনিস আছে তার সব কিছু তারাই অর্জন করে যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটে, আর যারা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়, পালহীন নৌকার মতো স্রোতে গা ভাসিয়ে দেয়, তারা তাদের জীবনকে একটি তিক্ত অভিজ্ঞতার দিকে নিয়ে যায় যা কেবল হতাশায় জন্ম দেয়। শৃঙ্খলা হচ্ছে সাফল্যের কেন্দ্রবিন্দু। গাছের শিকড় যেমন এর মূল ভিত্তি, তেমন শৃঙ্খলা হচ্ছে সাফল্যের মর্মস্থল। শৃঙ্খলার অভাব মানে ব্যর্থতা অনিবার্য। তারপরেও এটা একটি মজার বিষয় যে অনেকেই সাফল্যের কারণ দর্শাতে গিয়ে শৃঙ্খলার কথা ভুলে যায়। ব্যর্থতার অন্যতম কারণ বিশৃঙ্খলা। বেশিরভাগ লোকজন মনে করে ব্যর্থতা মানে তার কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়া বা ঘরে চুরি ডাকাতি হওয়া, কিন্তু আসলে কি এগুলোই ব্যর্থতার মূল কারণ? প্রকৃতপক্ষে ব্যর্থতা এভাবে ঘটে না। ব্যর্থতা হচ্ছে অনেকগুলো ভিন্ন ভিন্ন ঘটনার যোগফল। এমন অনেকগুলো দিন যা আমরা বিশৃঙ্খলভাবে কাটিয়েছি, এটা সে পর্যায়ক্রমে। আমরা বহুদিন বা প্রতিদিন যখন আমাদের ছোট ছোট কাজে শৃঙ্খলার অবহেলা করি, এই ছোট ছোট ব্যর্থতাগুলোই একসময় বিশাল আকার ধারণ করে এবং বড় রকম একটি ব্যর্থতাকে ডেকে আনে। আমরা যতবার আজকের জন্য চিন্তা করতে ব্যর্থ হই তখনই ব্যর্থতা ঘটে। আজকের কাজটি করতে ব্যর্থ হই, আজকের যত্ন নিতে, সংগ্রাম করতে, উপরে উঠতে, আরও একটু শিখতে অথবা আরও একটু সামনে যেতে ব্যর্থ হই।
এই আজকের কাজটুকু করতে যখন আমরা ব্যর্থ হই তখনই ব্যর্থতা ঘটে। আপনি যদি আজকে 10টি চিঠি লেখার কথা এবং আপনি কেবল 3টি চিঠি লিখে থাকেন, তবে আপনি 7টি চিঠি লেখা থেকে পিছিয়ে আছেন। এটা আজকের ব্যর্থতা। আপনি যদি আজকে 5টি ফোন করতে ওয়াদা করেন এবং ফোন করে থাকেন একটি, তবে আপনি 4টি ফোন করা থেকে পিছিয়ে আছেন। এটা আজকের ব্যর্থতা। যদি আপনার পরিকল্পনা থেকে যে আজকে আপনি 1000 টাকা সঞ্চয় করবেন এবং তা না করেন, তবে আপনি 1000 টাকা থেকে পিছিয়ে আছেন। এটা আজকের ব্যর্থতা। বিপদটা তো আপনি আসে যখন আমরা আজকের দিনটি তছনছ করার পরেও চিন্তা করে থাকি, যাক কোনো সমস্যা হয়নি, কিছু না, মাত্র তো একটি দিন। কিন্তু এইরকম এক দিন যোগ করলে হয় 1 বছর, এইরকম 1 বছর যোগ করলে হয় পুরো একটি জীবন চলে যায়। হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে কীভাবে এইরকম করে এক দিনের ছোট ছোট ব্যর্থতাগুলো আপনার জীবনে একটি মহাবিপর্যয় আনতে সক্ষম। সাফল্যের ঠিক একই পদ্ধতি অনুসরণ করে, তবে ব্যাপারটি উল্টো। আপনি যদি আজকে 10টি ফোন করতে ওয়াদা করে থাকেন এবং 10টি বেশি, ধরুন 15টি ফোন করে থাকেন, তবে আপনি 5টি ফোন করে এগিয়ে আছেন। এটাই আজকের সাফল্য। ঠিক একইভাবে জীবনের অন্যান্য কাজকর্মে এই পদ্ধতি অনুসরণ করে যান, দেখবেন আপনি 1 বছরের মধ্যেই আপনার কর্মের সুফল পাবেন। এইভাবে পর্যায়ক্রমে কাজ করে গেলে একটি সমৃদ্ধ জীবন পাবেন। শৃঙ্খলা হচ্ছে মূল চাবিকাঠি। এটা সুখ ও সমৃদ্ধির খাজনা খুলে দেয়, সংস্কৃতি সৃষ্টি করে, অলসতা দূর করে, আত্মবিশ্বাস মজবুত করে এবং জীবনে কর্তৃত্ব সম্পন্ন কাজ করার সাহস দেয়। এটা আমাদের মধ্যে আত্মগৌরব, সন্তুষ্ট ও সাফল্যের অনুভূতি সৃষ্টি করে। এখন প্রশ্ন জাগতে পারে যে শৃঙ্খলা অর্জনের জন্য তাহলে কি দরকার? প্রথমত, এটার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে আপনার জীবনে শৃঙ্খলার গুরুত্ব কতটুকু। নিজেকে প্রশ্ন করুন, আমি আমার জীবনে কি অর্জন করতে চাই? আমার জীবনের লক্ষ্য অর্জনের জন্য আমাকে কি পরিবর্তন করতে হবে? দ্বিতীয়ত, নিজেকে সৎভাবে জিজ্ঞেস করুন, এটা অর্জন করতে যা যা করা দরকার আমি কি তা করব? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার উচিত আপনার লক্ষ্যের সাথে লেগে থাকা একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য দিন নিন এবং ইচ্ছাকৃতভাবে আঠার মতো সেটে থাকুন। অবশেষে এমন একদিন আসবে যখন এমন পরিস্থিতি তৈরি হবে যখন আপনার অঙ্গীকার, আপনার লক্ষ্য নতুন নতুন শৃঙ্খলার দাবি করবে। তখনই আপনার পরীক্ষার সময়। হয় আপনি ঝরে যাবে, না হয় ফুটে উঠবেন। মনে রাখবেন, সব মুকুল ফুল হয়ে ফোটে না। বেশিরভাগ মুকুলে দুর্বলতার অভাবে, বাতাসে ধাক্কায় ঝরে পড়ে। মানুষের ক্ষেত্রেও এমনটাই ঘটে। যারা শৃঙ্খলার অভাবে দুর্বল চিত্তের লোক, তারা অচিরেই ঝরে যাবে। আপনার জীবনের কেবল লক্ষ্য অর্জনই নয়, শৃঙ্খলা আপনাকে আরও অনেক কিছু দান করবে। এটা আপনাকে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে। আপনি নিজের ভিতর এক ধরনের মহাশক্তি অনুভব করবেন। এমনকি ছোট একটি শৃঙ্খলাও আপনার আচরণে অনেক বড় প্রভাব ফেলতে সক্ষম। আর স্মরণ রাখবেন, ভালো অনুভূতি মানে সুখের অনুভূতি। তারাই অনুভব করে যাদের মধ্যে শৃঙ্খলার শক্তি বিদ্যমান। এটা আপনার মধ্যে আত্মমর্যাদার একটি অনুভূতি গঠন করে। এতে করে আপনি যে কোনো দরকারে নতুন নতুন শৃঙ্খলা গঠন করতে পারবেন। শুরু করতে পারাটাও কিন্তু আনন্দে। এই আনন্দ ঠিক একটি কাজ সম্পন্ন করার মতো আনন্দের সমান। একটি নতুন শৃঙ্খলা আপনার জীবনের গতিপথ তৎক্ষণাৎ পরিবর্তন করতে পারে। ঠিক যেমন একটি জাহাজের ক্যাপ্টেন যে কোনো দরকারে সমুদ্রের মাঝপথেই বাস্তুল ঘুরিয়ে একটি নতুন গন্তব্যে তার জাহাজকে পরিচালিত করে, তেমন অবশ্যই এখানেই অনেক মানুষ আছে যারা চিন্তা করে শৃঙ্খলা কোনো প্রাকৃতিক জিনিস নয়। আমরা যেমন আছি তেমনি থাকা উচিত। তার মানে তারা মনে করে জীবনকে কিছু অর্জন করাটা পাগলামি। পরিকল্পনা করা, শৃঙ্খলা পালন করা মানুষের তৈরি কাজ। এগুলো করার কি দরকার? কিন্তু আপনি যদি আপনার চারপাশে প্রকৃতির দিকে তাকিয়ে দেখেন, তবে আপনি দেখবেন যে প্রকৃতি নিজেই শৃঙ্খলা মেনে চলে। প্রকৃতিতে সবকিছু প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে এবং সেই সংগ্রাম শৃঙ্খলার সাথেই চালিয়ে যাচ্ছে। বাঁচে প্রায় অনেক মানুষ এই কথাটি ব্যবহার করে, আল্লাহ দিবে। বেশিরভাগ ক্ষেত্রে যারা অলস প্রকৃতির মানুষ তারা এটি ব্যবহার করে। আর যারা অতিমাত্রা চালাক, যারা অন্যদেরকে তাদের কাজ সম্পর্কে কোনো ধারণা দিতে চায় না, তারা এই কথাটা বেশি ব্যবহার করে। মূলত আল্লাহ নিজে আমাদেরকে শৃঙ্খলা পালন করতে নির্দেশ দিয়েছে। আমরা মুসলমানরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি তা শৃঙ্খলার একটি বড় নির্দেশন। এছাড়াও ইসলাম ধর্মে অন্যান্য সব কাজকর্মেই স্বচ্ছতা ও শৃঙ্খলার সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। আর আল্লাহ দিবে প্রসঙ্গে আরেকটি কথা বলি, আল্লাহ দিবে এটাই তো স্বাভাবিক।
আল্লাহ আমাদের জান্নাত দিবেন বা শাস্তি দিবেন, কিন্তু কিসের ভিত্তিতে? অবশ্যই কর্মের ভিত্তিতে। তা আমরা যদি চিন্তা করি, পরিকল্পনা করে কাজ করি, তবে অবশ্যই পুরস্কারের আশা করতে পারি। নতুবা যে ব্যক্তি অলসভাবে আল্লাহর দেয়া এই সুন্দর জীবনকে অপচয় করে, তাকে আল্লাহ কি দিবেন বলে আপনি মনে করেন? একটি কাজ কিভাবে এত বড় হয়, কখন কি চিন্তা করে দেখছেন? এটা পৃথিবীর অবিকশের বিরুদ্ধে সংগ্রাম করে বড় হয়। সূর্যের আলো পেতে যত দূর উপরে ওঠা দরকার তত উঠতে লড়াই করে যায়। এখন গাছের যেহেতু মগজ নেই, সেহেতু সে যে চিন্তাভাবনা করে লড়াই করে তা নয়। কিন্তু আপনার আমার তো মাথা আছে, আমরা তো সচেতনভাবে চয়ন করতে পারি, আমরা লড়াই করতে পারি এবং জীবনে যা চাই তা অর্জন করতে পারি। সুযোগ ও সম্ভাবনাকে টেনে আনে শৃঙ্খলা। সুযোগ তাদের কাছেই আসে যারা কোনো একটি কর্মে দক্ষতা অর্জন করছে এবং যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে। আর যারা শৃঙ্খলার সাথে তাদের কাজ করে এবং যারা উঁচুতে লক্ষ্য স্থির করে, তারা এই সুযোগকে দেখতে পায়। যেসব সুযোগ সাধারণ স্রোতের উপরে অবস্থিত, যা সাধারণ লোকজন দেখতে পায় না, সেসব অসাধারণ সুযোগগুলোকে শৃঙ্খল ব্যক্তিরাই প্রথমে দেখতে পায় এবং অর্জনের চেষ্টা করে। শৃঙ্খলা হচ্ছে মূলত বুদ্ধিমত্তার সাথে চিন্তা করা এবং কাজ করার একটি কৌশল। এতে করে চমৎকার মানসিকতা ও সচেতনতা বজায় থাকে। এতে করে একজন ব্যক্তি ইতিবাচক কাজকর্ম করে এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকে। এটা সাফল্য অর্জনে উৎসাহিত করে এবং ব্যর্থতাকে গ্রহণ করতে বাধা দেয়। এটা একজনের স্বাস্থ্য রক্ষা করে এবং অসুস্থ দূর করে। যে কেউ শৃঙ্খল হওয়ার কাজটি আরম্ভ করতে পারে। আপনি ইচ্ছা করলে অল্প অল্প করে শুরু করতে পারেন, একটি কাজ দিয়ে আরম্ভ করতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আজকে থেকেই আরম্ভ করতে পারেন। দয়া করে এটা বলবেন না, ইস আমি যদি পারতাম আমি করতাম। এর পরিবর্তে বলুন, আমি পারবো, আমি করছি, আমি সফল। তো বসানো থেকে শুরু করে দিন, ছোট করে শুরু করুন, তারপর শিখুন, বুঝুন, আপনার অঙ্গীকারের সাথে লেগে থাকুন। প্রথম প্রথম হয়তো মনে হতে পারে যে ছোট একটি কাজে শৃঙ্খলা পালন করতে কি হবে, তারপরে করুন। আস্তে আস্তে আপনি শৃঙ্খলার গুরুত্ব অনুধাবন করবেন, এটার প্রশান্তির ছোঁয়া পাবেন, তারপর দেখবেন আর থামতেই চাইবেন না। আর আপনার সামনে খোলা অবারিত পথ। সাফল্যের পথে যতদূর দরকার, যতদূর পারেন এগিয়ে যান। আমি আগে 1 পৃষ্ঠা করে লিখতাম, ধীরে ধীরে বাড়াতে লাগলাম। এখন 5-10 পৃষ্ঠা লিখলেও ক্লান্তি লাগে না। আগে দিনে 10 পৃষ্ঠা পড়তাম, এখন দিনে 40-50 পৃষ্ঠা পড়তে পারি। আগে দিনে 3 ঘন্টা কাজ করতাম, এখন দিনে 13 ঘন্টাও কাজ করতে দ্বিধা নেই। ছোট একটি কাজ দিয়ে শুরু করুন, ছোট থেকে শুরু করুন, তারপর ধীরে ধীরে এগিয়ে যান। আমি জানি আপনি পারবেন। কাজ বনাম আত্মপ্রবঞ্চনা। আত্মপ্রবঞ্চনা মানে নিজের সাথে নিজেই ছলনা করা। গত কয়েক বছর ধরে কিছু কিছু বইয়ে একটি চমৎকার ধারণা উঠে এসেছে। এটা হচ্ছে স্বপরামর্শ। একজন ব্যক্তি যা চায় তা সে প্রতিদিন আওড়ে যাবে, প্রতিদিন আবৃত্তি করবে বা বলে যাবে এবং সাফল্য যেন জাদু বলে চলে আসবে। আমি সম্পূর্ণভাবে এই ধরনের চিন্তার প্রতিবাদ করি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে শৃঙ্খলার সাথে কাজ করা ব্যতীত পরামর্শ হচ্ছে সেসব পুরুষ বা নারীদের জন্য যারা চিন্তা করে যে তারা অগ্রগতি করছে, কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। সত্যি বলতে তাদের প্রতিদিনকার কাজকর্মে ফলাফল শূন্য। আমি লেখক জিম রনের সাথে একমত। আমি পরামর্শ সম্বন্ধে প্রথম জানতে পারি আমার প্রথম অনুবাদ করা বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে। তখন ছিল 2012 সাল। আমি মনে করেছিলাম আমি যদি স্বপরামর্শ রূপে বলে যাই যে 2030 সালের মধ্যে আমি ৬৬ অনুপ্রেরণার বই প্রকাশ করব, তবে তা পর্যায়ক্রমে অনেকটা আপনা আপনি ঘটবে। আসলে তা ঘটেনি। ব্যাপারটা বুঝতে আমার দীর্ঘ 18 মাস সময় লেগেছে যে আমি নিজে যদি শৃঙ্খলার সাথে প্রতিদিন কাজ করে না যাই, তবে সময় অতিবাহিত হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে যে ব্যক্তিগত উন্নয়নের যে পাঠ আমি পাঠকের সাথে বিনিময় করছি তা আগে আমার নিজের উপর প্রয়োগ করে বুঝতে হবে যে এটা কতটা কার্যকরী। তারপরে আমি পাঠকের সেই পাঠের সাথে অভিজ্ঞতাকে বিনিময় করতে পারবো এবং এতে করে একজন পাঠক ব্যক্তিগত উন্নয়নের পাঠ নিজের জীবনকে কাজে লাগাতে আরও উদ্বুদ্ধ হবে। লোকজন কেন নিজেকে এইটি কথা বলে এবং কাজ করে তার সম্পূর্ণ বিপরীত। একজন পুরুষ যে কিনা সম্পদ অর্জনের স্বপ্ন দেখে এবং প্রতিদিন এমন কাজকর্ম করে যা তাকে আর্থিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। একজন নারী যে কিনা সুখ শান্তির স্বপ্ন দেখে এবং প্রতিদিন এমন কাজকর্ম করে যা তাকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে। এর উভয়ই মিথ্যা স্বপ্ন নিয়ে বাস করে, কিন্তু তারা এমনটা কেন করে? কারণ শব্দ হচ্ছে এক ধরনের শান্তি, বাস্তবতা। এটাই সত্য। শব্দ হচ্ছে অনেকটা
চেতনানাশক ঔষধের মতো। চেতনানাশক ঔষধ যেমন আমাদের মতে চেতনার বিলুপ্তি ঘটায়, তেমনি শব্দ আমাদের মতে বাস্তব চেতনার বিলুপ্তি ঘটায় এবং আত্মবিশ্বাসের অনুভূতি সৃষ্টি করে। স্মরণ রাখবেন, আপনি যদি জীবনে উন্নতি করতে চান তবে আপনাকে অবশ্যই কাজে আরম্ভ করতে হবে। তাই আপনি যদি একটি উন্নত জীবন চান তবে একটি উন্নত পরিকল্পনা দিয়ে আরম্ভ করুন। যদি আপনি সমৃদ্ধ হতে চান তবে একটি সমৃদ্ধ পরিকল্পনা নিয়ে চলুন। স্মরণ রাখবেন, একটি সমৃদ্ধ পরিকল্পনা সৃষ্টির জন্য আপনাকে যে সমৃদ্ধ হতে হবে এমন নয়। লোকজন খুবই অল্প টাকা দিয়ে শুরু করেও অনেক ধনী হয়েছে, কারণ তাদের কাছে ধনী হওয়ার মতো পরিকল্পনা ছিল। অনেক ধরনের পরিকল্পনা রয়েছে। এখানে কয়েক ধরনের পরিকল্পনার কথা উল্লেখ করছি যা আপনার নিজের জন্য প্রয়োগ করতে পারেন। যদি আপনি অসুস্থ হন তবে একটি স্বাস্থ্যকর পরিকল্পনা গ্রহণ করুন। 2. আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন? তবে বল বৃদ্ধির জন্য একটি বলবর্ধক পরিকল্পনা তৈরি করুন। 3. যদি আপনার মনে হয় যে আপনার লেখাপড়া যথেষ্ট নয়, ঠিক আছে, আপনি লেখাপড়ার জন্য একটি পরিকল্পনা সৃষ্টি করুন। 4. আপনার যদি মনে হয় আপনি পারবেন না তবে আমি পারবো নাম দিয়ে একটি পরিকল্পনা গঠন করুন। আপনি পারবেন। এমনকি অনেক খারাপ লোকেরাও ভালো বই পড়া শুরু করতে পারে। এর চাবিকাঠি হচ্ছে আজকে শুরু করতে হবে। আজকে একটি পদক্ষেপ নিতে হবে। কাজটি এখনই আরম্ভ করতে হবে। প্রকল্প যাই হোক না কেন, লক্ষ্য যত বড়ই হোক না কেন, আজকেই আরম্ভ করুন। আজকেই আপনার টেবিলের কাগজপত্র গুছিয়ে ফেলুন। আজকেই আপনার প্রথম লক্ষ্যটি কাগজে লিখে ফেলুন। আজকে একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন। আজকেই আপনার অতিরিক্ত ওজন কমাতে একটি ওজন হ্রাসের পরিকল্পনা নিন। আজকেই একজন শক্ত গ্রাহকের সাথে আলাপ করুন। আজকেই আপনার টাকা ব্যাংকে কোনো সঞ্চয়ী অ্যাকাউন্টে রাখুন। আজকেই একটি চিঠি লিখুন যা অনেকদিন ধরে লিখবেন বলে ভাবছিলেন। ঝামেলা মনে হচ্ছে, বলছেন গোল্লায় যাও। প্রথম এমনই মনে হতে পারে, ঠিক আছে। ধীরে ধীরে আপনি পারবেন, আরও ভালো করবেন। আপনার লক্ষ্যগুলো নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান। আস্তে আস্তে একটি উন্নত জীবনের জন্য কাজ করে যান। দেখুন আপনি কীভাবে আপনার সমৃদ্ধ জীবনের জন্য কাজ করছেন, উপভোগ করুন। তারপর দেখবেন একদিন সব কাজেই সম্পূর্ণ হয়ে গেছে। অভিজ্ঞতা যেমন সব কিছু নিচের দিকে টানে, তেমন আপনার পুরাতন চিন্তাধারা অবশ্য আপনাকে পেছন দিকে টানতে চাইবে। বিচলিত হবেন না, অবিরত সামনে এগিয়ে যেতে চেষ্টা করে যান। নিজের মাঝে পুরস্কৃত করুন। ছোট কোনো কাজে সফল হলে নিজেকে অভিনন্দন জানান। ভালো কোনো খাবার খান বা একটি চলচ্চিত্র দেখুন। নিজেকে প্রমাণ করে দেখান যে গরিমসি সময় শেষ। এখন আর অতীত আপনার কাছে বাধা নয়, বরং এখন আপনার জীবনে আত্মবিশ্বাস সহ কর্মে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এগুলো আপনার চালিকা শক্তি। আজকে আপনার জন্য একটা নতুন দিন, আপনার নতুন জীবনের একটি নতুন শুভ সূচনা। আপনি দেখে অবাক হবেন যে শৃঙ্খলার সাথে আপনি কত কাজ করতে পারছেন। আর তাছাড়া আপনার তো হারানোর কিছু নেই। শৃঙ্খলার সাথে কাজ করলে আপনি অতীতের ব্যর্থতা ভুলে দৃঢ়পথে এগিয়ে যেতে পারবেন। এখন আমি আপনাকে আপনার উন্নত জীবনের দিকে এগিয়ে যেতে দ্বিতীয় ইঙ্গিত দিচ্ছি। প্রথমে আজকের কাজগুলোতে হাত দিন। এটা আপনার জন্য একটি নতুন সূচনা। আপনার সামনে পুরো সপ্তাহ পরে রয়েছে। আজকের একটি দিন পুরো সপ্তাহে আরম্ভ দিন। এগিয়ে যান, দেখুন আপনি কতগুলো কাজ আজকে করতে পারেন। তারপর দেখবেন আপনি কতগুলো কাজ এক সপ্তাহে করতে পারেন। তারপর এই মাসটিকে একটা নতুন সূচনা হিসেবে দেখুন এবং কাজ করে যান। তারপর এইভাবে কাজ করতে করতে এই বছরটাই আপনার জন্য একটি নতুন সূচনা হিসেবে দেখা দেবে। এইভাবে আপনি সফলভাবে আপনার প্রথম বছর ঠিকভাবে কাজে লাগিয়েছেন। এরপর আরও কখনো আপনি অতীত নিয়ে অভিযোগ করবেন না। অতীত অভ্যাস, অতীতের কোনো কষ্ট বা ব্যর্থতা নিয়ে দুঃখ করবেন না। এরপর শুধু সামনে এগিয়ে যাওয়া। সাফল্য হচ্ছে পঞ্চম চাবিকাঠি। আর অন্য প্রতিটি সূত্রের মতোই এটারও কয়েকটি স্তর রয়েছে। সাফল্যের একটি ছলনাময় ধারণা। এটার মানে এক একজনের কাছে এক এক রকম। যাই হোক, এতে একই সাথে একটি অভিযান, একটি গন্তব্য, কি বলেন, এটার গতি ধীর, স্থির এবং একে পরিমাপ করা হয় একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া দেখে এবং লক্ষ্যকে অর্জন করতে পারলে। সাফল্য মানে কিছু অর্জন করাও বোঝায় এবং সেটা অর্জন করতে গিয়ে আপনি যে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করে বিজ্ঞ হয়েছেন সেটা বোঝায়। এই বিজ্ঞতা আসে যখন একজন মানুষ তার জীবন নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে গিয়ে নিজেকে জানে এবং নিজের
সম্ভাব্য গুণাবলীর বিকাশ ঘটায়। সাফল্য হচ্ছে নীতি ও নৈতিকতা মেনে চলা, নিজের জীবনের শৃঙ্খলার সাথে একটি আদর্শকে স্থাপন করা। এটি বস্তুগত ও আর্থিক বাস্তবতা ভিত্তিক ও রহস্যময় উভয় হতে পারে। সাফল্য হচ্ছে একটি প্রক্রিয়া বা সামান্য কিছুকে একটু উন্নত কিছুর দিকে ধাবিত করে। যাদের মধ্যে নিশ্চয়তা আছে, যেমনি জড়তা বা অলসতা আছে, তাদের কর্ম করার প্রতিটি উৎসাহ করে, মুকুলকে ফলে পরিণত করে, কেবল অনর্থক খরচ করা থেকে বিনিয়োগের দিকে পরিচালিত করে। সাফল্য হচ্ছে পরিবর্তনকে গ্রহণকারী, বেড়ে ওঠার ধারক, উন্নত করার বাহক, বর্তমান জায়গা থেকে একটি সমৃদ্ধ উন্নত স্থানে উঠে আসার নিমন্ত্রণ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, সাফল্য হচ্ছে আপনি যেমনটি চান ঠিক সেরকমভাবে নিজের জীবনকে গড়ে তোলা। আপনার সামনে সব ধরনের পথ খোলা আছে, অনেক ধরনের সম্ভাবনা আছে। আপনি যাদের প্রশংসা করেন এমন ব্যক্তিত্ব ও তাদের জীবনকর্ম আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি নিজে আপনার জীবন নিয়ে কী চান? এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্মরণ রাখবেন, সাফল্য মানে কিন্তু অনেক সূত্র মেনে চলা কোনো পদ্ধতি নয়, বরং একজনের ব্যক্তিগত নীতি নৈতিকতা সম্পর্কে পরিষ্কার হওয়া এবং তার নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। আপনার নিজের জীবন নিজের মতো গড়ে তোলা, আপনি নিজে যা চান সেই অনুযায়ী নিজের জীবনকে সৃষ্টি করা, এটাই হচ্ছে সাফল্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, একজন কিভাবে এই সৃষ্টিকর্ম করতে এগিয়ে যাবে? ঠিক এজন্যই এই বইটি লেখা হয়েছে। প্রথম সূত্র, সুখ ও সমৃদ্ধি অর্জনের প্রথম সূত্র, নির্দিষ্ট লক্ষ্যের ক্ষমতাকে অনুধাবন করা এবং এই শক্তিকে মুক্ত করা। ধন্যবাদ সকলকে পুরো অডিওটি সাথে থাকার জন্য। এরপর আসতেছে দ্য 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইয়ের দ্বিতীয় অধ্যায়, নির্দিষ্ট লক্ষ্য যা মানুষকে অনুপ্রাণিত করে। অবশ্যই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।